চমৎকার সব ইশতেহার, কথাবার্তা, মানুষকে স্বপ্ন দেখানো, আশার একটাই দেখানো, দিগন্ত দেখানো, এটা সবাই করে, ভালোভাবে করে। প্রশ্নটা হলো ইশতেহারের বাস্তবায়নটা নিয়ে। আপনি ইশতেহারটাকে আপনি যে দিয়েছেন ওটা আমি কিভাবে দেখি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যিনি দিয়েছেন তিনি কিভাবে দেখেন, তারা কিভাবে দেখেন, তার দল কিভাবে দেখেন, তার দল কিগুলি মিন করেন, এটা হলো ইম্পর্টেন্ট। যেমন উনি বলেছেন যে চাঁদাবাজি থাকবে না, আপনার কোনো দুর্নীতি থাকবে না, তো ওনার দলকে এটা মিন করেন, মিন করে না তো। এখন যদি ওইটা উনি ওইখানে থামাইতে না পারেন তাহলে তো এই স্টেট দিয়ে কোনো লাভ নাই। তো এখন কি করবেন আপনি, বিকল্প তো কিছু নাই, তাকে তো একটা কিছু দিতে হবে, উনি দিয়েছেন। তবে আমার ধারণা, আমি নিজে আশা করি যে উনি নির্বাচিত যদি হতে পারেন ওনারা, তাহলে হয়তো ওনারা একটা বাস্তবায়নের দিকে অগ্রসর হবেন, এই আশাই তো আমরা করবো, সবার উপরে আশা করি। বিএনপি হোক, জামাত হোক, যারা নাকি নির্বাচিত, যেই হোক নির্বাচিত, কেউ হয়তো সরকারে যাবে, কেউ হয়তো সরকারে যাবে না, যারা বিরোধী দলে থাকবে তারাও তাদের দেওয়া ইশতেহারটা মাথায় রাখবে, মনে রাখবে, তারা সেইভাবে কাজ করবে, এটাই তো আমরা আশা করি। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করি। এটা হলো ইশতেহার ঘোষণা করতে যে ওনাদের কিছু প্রস্তাবনা আছে আপনার নিয়ে, আপনার সংবিধান নিয়ে, ওনারা কি করবে না করবেন এগুলি কিছু কথা কিন্তু এখানে বলা আছে। সরি, যেমন উচ্চকক্ষ নিয়ে বলা আছে, ওনারা উচ্চকক্ষ নিয়ে বলেছেন যে ওনারা 100 উচ্চকক্ষের সদস্য নির্বাচন করবেন, কিন্তু নিম্নকক্ষের যে থাকবে, সদস্য থাকবে তাদের সংখ্যানুপাত, এটা কিন্তু সারা দেশের ভোট প্রাপ্তির সংখ্যানুপাতিক না। এই জিনিসটা কিন্তু জুলাই সনদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং এটা সাংঘর্ষিক হয় স্বাভাবিক, কারণ জুলাই সনদে যখন এই আলোচনা যখন আসে তখন তো বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু যখন নাকি এটার উপর গণভোটে এটা দেওয়া হলো, তখন গণভোটের কিন্তু দ্বিতীয় প্রস্তুতে এটা আছে যে এই 100 নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে। তাহলে আপনি যদি এই ওনাদের সে প্রস্তাবনাকে মানেন, যদি ইশতেহারকে মানেন, যদি বিএনপি, তাহলে তো বিএনপির তো আর ওখানে হা ভোট দেওয়ার কোনো সুযোগই নেই, কিন্তু মিলে না, তো সাংঘর্ষিক। আর কে উনি বলেছেন কতগুলো নতুন জিনিসও আছে যে নাকি জুলাই নাই, মানে আপনার সনদে নাই, যেমন একটা আপনার কি ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার ব্যাপারটা, উপরাষ্ট্রপতি, এটা তো ওখানে নাই, এটাও আমার কাছে পছন্দ হয়েছে। কিন্তু আমার কাছে আবার ধরেন কিছু কিছু বিষয় আছে যে নাকি জুলাই সনদে আসলে ওভাবে এক্সিস্ট করে না, যেমন ধরুন ওনারা বলেছেন যে ওনারা যদি সরকার গঠন করেন তাহলে 31 দফা এবং জুলাই সনদ এর আলোকে কিন্তু ওনারা সংবিধান সংস্কার অথবা অন্যান্য সিদ্ধান্তগুলি নেবেন। এবং আমার কাছে এটাও মনে হয় যে এটাও খুব স্বাভাবিক, কারণ ওনারা তো জনগণের কাছে 31 দফায় নিয়ে যাচ্ছেন। 31 দফাটি হলো ওনাদের রাষ্ট্র পরিচালনা মূল মন্ত্র। এখন ওনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, কারণ আপনি যদি বলেন তোমার মূল মন্ত্র বাদ দাও, তুমি আমারটা দিয়ে চালাও, তাহলে তো হবে না রে ভাই, আপনি যদি আপনি চালান, ওনাকে এখন আপনি বাধ্য করতেছেন। তো সেই জায়গাটাতে বিএনপি তার, মানে আমি মনে করি তাদের সক্রিয়তাটা সেরা বজায় রাখতে পারছে, এবং তারা তাদের বক্তব্যটা নিয়ে জনগণের সামনে যাচ্ছে। জি রনি ভাই, যেটা মাসুদ কামাল ভাই যে প্রশ্নটি তুললেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিয়েও খুব একটা আলোচনা হচ্ছে যে বিএনপি উচ্চকক্ষের পিয়ার পদ্ধতিতে হবে নাকি সংসদ সদস্যের আনুপাতিক হারে হবে, সেটি বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে যে নিম্নকক্ষের সংসদ সদস্য যে কজন হবে তাদের আনুপাতিক হারে উচ্চকক্ষে হবে। তাহলে গণভোটে হ্যাঁ দিতে যে বললেন তারেক রহমান, সেটি আসলে সাংঘর্ষিক হয়ে গেল কিনা? না, কোনোভাবেই সাংঘর্ষিক না, কারণ হলো গণভোটে হ্যাঁ না এটার কোনো প্রভাব পড়বে না। কেন পড়বে না এটা আমি অনেক আগে আলোচনা করছি, কারণ সমস্ত দলগুলো যারা ওই আপনার জাতীয় সনদে স্বাক্ষর করছে ওই টিপ টিপ বৃষ্টির মধ্যে, তো সেখানে কিন্তু আপনার ওই তখন তারা একটা অঙ্গীকারনামাও আপনার পাঠ করার পরে স্বাক্ষর করছে, এবং সেখানে যদি আপনি দেখেন যে দলগুলো স্বাক্ষর করছে তাদের মধ্যে কেউ না কেউ সরকার গঠন করবে। তো ফলে গণভোটে হ্যাঁ না যাই থাকুক না কেন, যেহেতু আপনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং দেশি বিদেশি মিডিয়া সবার সামনে, জনগণের সামনে বিশাল আয়োজন করে, হ্যাঁ সমাজের দেশের দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, হ্যাঁ সারা দুনিয়ার মিডিয়ার সামনে আপনি এটা স্বাক্ষর করেছেন, তো ফলে ওইটা একটা অঙ্গীকার। এখন হা ভোটে আপনি যেতে পারতেন, সংসদের মাধ্যমে গেলে ভালো হইতো, কিন্তু তারপরও আপনি হা ভোটে কেন যাচ্ছেন আমার মাথায় ধরে না। আমি এটার ব্যাপারে অনেক আগে থেকে আপত্তি তুলতেছি। ফলে হা ভোট না ভোট যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতিতে এখানে স্বাক্ষর করেছে তাদের মধ্য থেকে যেহেতু কেউ না কেউ নির্বাচিত হয়ে উঠবে, ফলে এটা তাদের বাস্তবায়ন করার একটা মোরাল ডিউটি আকারে কিন্তু হাজির আছে। তো এখন সেখানে বিএনপি কিভাবে স্বাক্ষর করেছে? বিএনপি স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট আকারেই, এবং উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি এই সমস্ত প্রক্রিয়া যেভাবে আলাপ হয়েছে, যেটা এখানে কামাল ভাই বললেন, আলাপ যেভাবে হয়েছে, বিএনপি আলাপে অংশগ্রহণ করেছে, আলাপে বিএনপির মতামত দিয়েছে এবং বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। দেখেন, সংস্কারের নামে যে মূলা এখানে ঝোলানো হচ্ছিল এই দীর্ঘ 18-19 মাস ধরে,
সেখানে এবং বিভিন্ন দলগুলো যে ধরনের আচরণ করছিল তার মধ্যে দিয়ে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোন দলগুলো গণতান্ত্রিক সংস্কার চায়, মানে জনগণের এম্পাওয়ারমেন্ট চায়, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক চায়, আর কারা সংস্কার নামক একটা বিষয়কে সামনে এনে নিজেদেরকে, নিজেদের দল, নিজেদের পার্টি বা নিজেদের পার্টির যে মতাদর্শ চিন্তা ভাবনা সেটাকে প্রাধান্য বিস্তার করতে চায় রাষ্ট্রে। তো মানে এই জিনিসটার দিকে আপনি খেয়াল করলেই দেখবেন যে কোন কোন দলটা গণতান্ত্রিক এবং কোন দলটা আপনার অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ফাংশন করবে কিন্তু গণতন্ত্রের নামে সে ক্ষমতায় যেতে চাবে। ফলে এই যে গণতান্ত্রিক ফাঁকিবাজি, তার ক্ষেত্রে কোন দল কিরকম কৌশল নিচ্ছে তা আপনি বুঝতে পারবেন জুলাই সনদের ব্যাপারে। হ্যাঁ, কে বলতেছে হ্যাঁ জুলাই সনদ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে, আর জুলাই সনদে তো কৃষি সংস্কার নিয়ে কোনো কমিশনই হয়নি, কোনো কথাই নেই, তো কৃষি সংস্কার লাগবে না আপনার দেশে? তো কৃষি আমি ধরেন আমি কৃষকের ছেলে, ধরেন হ্যাঁ, আমি কৃষকের প্রায়োরিটির বাইরে আমার কোনো প্রায়োরিটি নেই, তো যেহেতু কৃষকের কোনো